অনেকক্ষণ ধরে ডায়েরির পাতা উল্টালাম। আমার আসামে থাকার দিনগুলো যা লিখেছিলাম আবার পড়লাম। দৈনন্দিন জীবনযাপনের সংক্ষিপ্ত বিবরণগুলোকে পরস্পরানুযায়ী সাজিয়ে নিয়ে পরবর্তীকালে আমার পরিবর্তিত জীবনের সঙ্গে খাপ খাইয়ে পরিবেশনের জন্য একটা জরুরি ছিল। কাজে যোগ দিয়েছিলাম অত্যন্ত উৎসাহ আর কৌতূহলী মন নিয়ে। আমি ছিলাম বাস্তবিকই বোধহয় প্রথম পথপ্রদর্শক। জঙ্গলের মধ্যে দিয়ে রেলপথ নির্মাণের কাজ আমার মনে হচ্ছিল ভারতবর্ষ সম্পর্কে একটা বই লেখার চেয়ে অনেক জরুরি আর প্রয়োজনীয়। কিন্তু এটাও ঠিক, ওই অতি প্রাচীন প্রায় সভ্যতার প্রথম যুগের অঞ্চলের সঙ্গে আমাদের আধুনিক যন্ত্রপাতির সংঘাত মেলনের ঘটনা যে কোনো ঔপন্যাসিকের বিষয়বস্তু হতে পারত অনায়াসে। আমার কাজের মধ্যে দিয়ে আমি যে ভারতবর্ষকে চিনেছিলাম তার সঙ্গে তখনও অবধি পড়া ভারতবর্ষের ওপর লেখা উপন্যাসের বা খবরের কাগজের রিপোর্টের কোনো মিল ছিল না। বিষাক্ত গাছপালা, অবিশ্রান্ত বৃষ্টি, মাথায় যন্ত্রণার উদ্বেগকারী তাপপ্রবাহ ইত্যাদি নিয়ে আমি বাস করতাম যে আদিবাসীদের সঙ্গে, তারা অনায়াসে নৃতত্ত্ববিদদের বিষয়বস্তু হতে পারত। ওই ফার্ন লতাগুল্ম আচ্ছন্ন জায়গায় যারা থাকত তারা ছিল একাধারে সরল এবং নিষ্ঠুর। চেষ্টা করতে কসুর করিনি ওদের মধ্যে সভ্যতার প্রাণ সঞ্চার করতে। ওদের নীতিবোধ, শিল্পবোধ বোঝার চেষ্টা করলাম, সংগ্রহ করতে শুরু করলাম ওদের লোকগাথা, বংশপরিচয়ের ইতিহাস। ছবিও তুললাম অসংখ্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই আমি ওই প্রায় অসভ্য মানুষগুলোর ভেতরে প্রবেশ করছিলাম ততই আমার মর্যাদাবোধ, অহংকার প্রখর হচ্ছিল। এতদিন এগুলো কোথায় ছিল? এমনকি আমার মনে এরকম কিছু থাকতে পারে বলেও আমার ধারণা ছিল না। কিন্তু ওই জঙ্গলে সত্যি সত্যি আমি ছিলাম সৎ আর অনেক বেশি সক্ষম আমার রিপু দমন করায়। কিন্তু বৃষ্টি, রাতের পর রাত অনিদ্রার শিকার হয়ে আমি শুনতাম ছাদের উপর বৃষ্টির অবিরাম ছন্দ, অবিস্মরণীয় সেই শব্দ। মুষলধারে সেই বৃষ্টি দিনের পর দিন চলত। ছেদ পড়ত হয়তো প্রায় কয়েক ঘন্টার জন্য, কিন্তু তখনও একটা কুয়াশার মতো পরিবেশের ঝিরঝির করে তার রেশ চলত। সেই সূক্ষ্ম বৃষ্টির কণাগুলো ছিল বরফের মতো ঠান্ডা কনকনে। তার মধ্যে দিয়ে যখন আমি হেঁটে যেতাম, অদ্ভুত এক তীব্র বুনো সৌগন্ধ মস্তিষ্ক আচ্ছন্ন করে দিত। বিকেলে হয় আমার বাংলোর বারান্দায় পায়চারি করতাম, নয়তো শুকনো সজীব আমার শোবার ঘরে বসে স্যাঁতস্যাঁতে তামাক পাইপে পুড়ে ধূমপানের চেষ্টা করতাম। মাঝে মাঝে এই জীবন অসহ্য হতো। এক তীব্র অস্থিরতা শরীর মন জুড়ে বিদ্রোহ জানাত। ছটপট করতাম, ঘষে পাকিয়ে বারান্দার থামে আঘাত করতাম, চিৎকার করে উঠতাম। বৃষ্টির মধ্যে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়তাম কোনো এক অজানা দেশের সন্ধানে, যেখানে আকাশ অনন্তকাল ধরে মুষলধারে বৃষ্টিপাত করে না। ভিজে স্যাঁতস্যাঁতে উঁচু ঘাসের জঙ্গল নেই। ভীষণ মনে পড়ত তমলুকের কথা, সেই সমতল ভূমি, লবণাক্ত বাতাসের ঝাপটা, মরুভূমির মতো শুষ্ক বাতাস। এখানকার পরিবেশ, জঞ্জাল, পচা গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। বাংলোয় আমি ছাড়া আর থাকত আমার 3 জন চাকর আর বাংলোর মালিক। কদাচিৎ কোনো বিদেশি আসত, পাট চাষের পর্যবেক্ষক, মহকুমার কোনো ইংরেজ সরকারি কর্মচারী অথবা চীনযাত্রী কোনো চা ব্যবসায়ী। সে সময় আমার সঙ্গে বসে হুইস্কি খেলতাম। অন্যান্য দিন কাজ থেকে ফিরে এসে স্নানের পর আমি একাই মদ্যপান করতাম। মদ খেতে খেতে এমন একটা অবস্থায় পৌঁছাতাম যেখান থেকে আপন অস্তিত্বের কোনো অনুভূতি আর আমার থাকতো না। তখন আমার গায়ে আঁচড় কাটলে আমি কোনো কষ্ট অনুভব করতাম না। শ্বাস প্রশ্বাসে একটা জ্বালা অনুভব করতাম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যেত, আমার ইচ্ছাশক্তি লুপ্ত হতো। শূন্যে যে কতক্ষণ ধরে তাকিয়ে থাকতাম তা কে জানে। সময়ের জ্ঞান হারিয়ে যেত। লম্বা চেয়ারে গা এলিয়ে নাইট স্যুট পরে বসতাম। ক্রমশ আমার চিবুক এসে ঠেকত বুকে। এইভাবে একটা সময় আমার মনে হতো ভিজে স্যাঁতস্যাঁতে ভাব কেটে গিয়ে আমার শরীরের পরিচিত উত্তাপ ফিরে এসেছে। একদিন এরপর লাফিয়ে উঠে পোশাক পরে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তাম। ধুলোর মতো জলকণা মিশ্রিত বাতাস আঘ্রাণ করতে করতে বিষণ্ণ চিত্তে আমি স্বপ্ন দেখতাম একটা সুখী সাধারণ জীবনের।
শহর বা শহরের উপকণ্ঠে একটা সাধারণ ছোট্ট বাড়ি। শহরে দিনে অত্যন্ত একবার যাওয়া যায় এরকম একটা জায়গা হলেই চলবে। বৃষ্টির মধ্যে ভবঘুরে মতো ঘুরতে ঘুরতে আমি সব ভাবতাম, ঘুরে বেড়াতাম যতক্ষণ না অন্য কাজে প্রবৃত্তি আসত অথবা ঘুম পেত। আসামে থাকাকালীন আমার ঘুম ছিল খুব গভীর, বিশেষ করে সেই 3 সপ্তাহ যখন আমি সাদিয়ার 40 মাইল দূরে কাজ করতাম। ওখান থেকে মাঝে মাঝে প্রায় মধ্যরাতে মোটরে বাংলোয় ফিরে আসতাম। পাহাড়ি রাস্তার খাদ এড়িয়ে অনেক ঘুরপথে ঘরে ফিরে এসে তখন আর জামা ছাড়ার ইচ্ছে হতো না। প্রচুর রাম দিয়ে 1 কাপ চা আর সঙ্গে কুইনাইন খেয়ে পোশাক পরেই ঘুমিয়ে পড়তাম। পরের দিন সকাল 9টার মধ্যেই আবার ফিরে যেতে হতো কর্মক্ষেত্রে। ক্রমশ আমার পোশাক পরিচ্ছদে অবহেলা এলো, আর প্রয়োজনই বা কী ছিল? কয়েকশো মাইলের মধ্যে খুব অল্প সংখ্যকই শ্বেতকায় ছিল। তারা মৌসুমি আবহাওয়ার সময় পাহাড়ে যেতই না। আর ছিল কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। এদের বাড়িতে আমি কয়েকবার থেকেছি, যখন আমার মানসিক অবসাদ আর সহ্য করতে পারতাম না। ওই সব পরিবার ইংরেজিতে কথাবার্তা আমাকে যেন কিছুটা স্বস্তির পরিবেশে ফিরিয়ে আনত। সকলে মিলে সন্ধ্যা থেকেই আমরা মদ খেতে শুরু করতাম। রবিবার আমার চাকরিরা শিলং চলে যেত সারা সপ্তাহের রসদ আনতে। সেদিন আমি দুপুর অবধি ঘুমোতাম। জেগে উঠে দেখতাম মাথা ভারী হয়ে আছে আর মুখ ফুলে কিম্ভূত দর্শন হয়েছে। বিছানাতে শুয়ে শুয়েই ডায়েরি লিখতাম, খুঁটিনাটি অনেক কিছু টুকে রাখতাম পরবর্তীকালে আসামের শ্বেতকায়দের জীবনযাত্রা নিয়ে যদি কখনো একটা বই লিখি এই ভেবে। এর জন্য আমার নিজেকে বিশ্লেষণেরও প্রয়োজন হতো। আমার কর্মচাঞ্চল্যহীন স্নায়বিক অবসাদের দিনগুলো, আবার পাশাপাশি প্রথম প্রদর্শক রূপে আমার ভূমিকা, যেখানে আমার মন গর্ব আর শক্তিতে ভরপুর, এই সবই তুলনামূলক বিচার বিশ্লেষণ করার চেষ্টা করতাম। সারা জুলাই মাসে একবার মাত্র শিলং গিয়েছিলাম। অনেক দিন বাদে সূর্যের কিরণ গায়ে মাখলাম, সিনেমা দেখলাম আর আমার গ্রামোফোনটা সারিয়ে নিলাম। কয়েকটা ডিটেকটিভ উপন্যাস কিনলাম। আসামে যাওয়ার পর থেকেই এছাড়া অন্য কিছু পড়ার মতো মানসিক অবস্থা আমার ছিল না। আমি জানতে পেরেছিলাম হেড অফিসে আমার কাজের খুব প্রশংসা হচ্ছে। সেটা জেনেছিলাম আমি সরাসরি নরেন্দ্র সেনের কাছ থেকেই, আমাদের শিলংয়ের প্রতিনিধির মারফত নয়। এই লোকটিকে আমি একদম সহ্য করতে পারতাম না। প্রচণ্ড অহংকারী এই আইরিশ লোকটির সঙ্গে আমার একবার কথা বলবার জন্য শিলংয়ে যেতে হয়েছিল। শুধু তার দেখা পাবার জন্য আমাকে সে অপেক্ষা করিয়েছিল বেশ কিছুক্ষণ, অথচ সে সময় তার এতটুকুও ব্যস্ততা ছিল না। প্রায় প্রতি সপ্তাহেই মিস্টার সেনের একটা করে ইংরেজিতে টাইপ করা অনেক লাইনের চিঠি আসত। কাজ স্বাভাবিক গতিতে এগোচ্ছিল। সাদিয়ার কাছে কঠিন গিরিপথগুলো সংস্কারের কাজ আর পুরো রাস্তাটা প্রদর্শনীর কাজ শেষ করে যদি রিপোর্টটা তৈরি করে ফেলতে পারি, আগস্ট মাসের মাঝামাঝি কলকাতায় যেতে পারবো এরকম একটা সম্ভাবনাও দেখা দিল। কিন্তু প্রচণ্ড অবসাদের সময় যে ভয়টা আমার কেবলই হতো, ঠিক তাই হলো। আগস্ট মাসের গোড়ার দিকে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার স্নায়ুর ওপর অত্যন্ত চাপ থাকার ফলে প্রচণ্ড ম্যালেরিয়ার আক্রমণ আরও জটিল আকার ধারণ করল। একদিন বিকেলের আগেই বাংলোয় ফিরে এলাম। শরীর ভালো লাগছিল না। ঘরে এসে চা খেয়ে নিয়ে মনে হলো কোনো স্বাদ পাচ্ছি না। কাঁপুনি দিয়ে জ্বর এলো। হাড়ের পরামর্শ মনে হলো। 3 গ্লাস ব্র্যান্ডি খেয়ে আমি শুতে গেলাম। পরদিন আর ওঠার ক্ষমতা রইল না। ভুল বকতে শুরু করলাম। ফ্র্যাঙ্ক নামে এক অ্যাংলো ইন্ডিয়ান ডাক্তার এলেন আমায় দেখতে। সব দেখে শুনে তিনি আমাকে সেদিনই সাদিয়া পাঠিয়ে দিলেন। তখন পড়ন্ত বিকেল, কিন্তু সূর্য বিস্ময়করভাবে উজ্জ্বল ছিল। ফুল পাখি প্রভৃতি দেখে আমি চললাম সাদিয়ার পথে। স্টেশনে এক শ্বেতাঙ্গিনীকে দেখে বিস্মিত হলাম। গত 4 মাসে আমি কোনো বিদেশি মহিলাই দেখিনি। তারপর কি হয়েছিল আমার স্পষ্ট কিছু মনে নেই। শুধু বুঝতে পেরেছিলাম আমায় শিলংয়ে আনা হয়েছে এবং আমাকে ইউরোপিয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় টেলিগ্রাম পাঠানো হয়েছিল। আমার জায়গায় বদলি লোক আসার আগেই
নরেন্দ্র সেন আমায় দেখতে এলেন। এর 5 দিন বাদে ট্রেনের একটা প্রথম শ্রেণীর কামরায় আমাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে রইল 2 জন নার্স ও হারু। কলকাতায় পৌঁছে আমাকে সোজা তোলা হলো ট্রপিক্যাল হাসপাতালে। একদিন সকালে ঘুম ভাঙার পর আস্তে আস্তে বুঝতে পারলাম আমার ঘরের দেওয়ালগুলো সাদা রঙের, ঘরে ক্যারামেল এবং অ্যামোনিয়কের গন্ধ। জানলার কাছে একটা চেয়ারে বসে এক ভদ্রমহিলা কিছু একটা পড়ছেন। মাথার ওপর চলমান পাখার একটানা শোঁ শোঁ শব্দ। মনে হচ্ছিল আমার আধা ঘুম জাগরণের মধ্যে কেউ যেন জোসেফ কনরাডের বই লর্ড জিম সম্পর্কে কিছু বলছিল। বিছানায় সোজা হয়ে বসে আমার বলতে ইচ্ছে করছিল যে উপন্যাসটা নেহাতি মাঝারি ধরনের। এর চেয়ে অনেক ভালো উপন্যাস কর্নাটের যৌবনে লেখা অ্যালমেরিয়াস ফেলি। আমি ভদ্রমহিলার উদ্দেশ্যে বললাম যে অ্যালমেরিয়াস ফলি পড়েননি। সে কর্নারের প্রতিভা সম্পর্কে ওয়াকিবহালই নয়। ভদ্রমহিলা আমার বিছানার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, যাক, ভগবানকে ধন্যবাদ, আপনি তাহলে কালা হয়ে যাননি। তারপর প্রশ্ন করলেন, আপনার কিছু লাগবে? আমার ঠান্ডা রুগ্ন খোঁচা খোঁচা গালে হাত বোলাতে বোলাতে বললাম, আমি দাড়ি কামাতে চাই। আরও বললাম, এরকম অভদ্র চেহারায় আপনার মুখোমুখি হওয়ার জন্য ক্ষমা চাইছি আমি। ভদ্রমহিলা হাসিতে ফেটে পড়লেন। তারপর বললেন, যাক, আপনার জ্ঞান ফিরে এসেছে। আমরা তো বলতে গেলে ক্রমশই হতাশ হয়ে পড়েছিলাম। এখন মিস্টার হারোকে একটা টেলিফোন করতে হবে। উনি রোজ আপনার খবর নিতে আসেন। হারোর যে আমার প্রতি এতখানি টান জানতে পেরে আবেগে আমার চোখে জল চলে এলো। এই অপরিচিত বান্ধবহীন অবস্থায় নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছিল। মনে হচ্ছিল কত দূরে আমার দেশ। প্রায় 5 সপ্তাহের পর আমি এখানে একা মৃত্যু পথযাত্রী। ভদ্রমহিলা স্নিগ্ধ স্বরে প্রশ্ন করলেন, কি হলো আপনার? বললাম, কিছু না, আপনি যদি একটু আমার দাড়িটা কামাবার ব্যবস্থা করে দেন। আমার চোখের জল বাদ মানছিল না। মৃদু স্বরে তাকে জিজ্ঞাসা করে ফেললাম, আপনার কি মনে হয় আমি ভালো হব? আমি আবার সুস্থ হয়ে উঠতে পারবো? আবার যেতে পারবো নিউ ইয়র্ক, প্যারিস? তার উত্তরটা আমার মনে পড়ছে না, কিন্তু সেই দিনটা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। পরপরই আমায় দেখতে এলেন কয়েকজন ইউরোপিয়ান ডাক্তার। তারা চলে যাবার কয়েক মিনিট পরেই হারো এসে আমার করমর্দন করল। তারপর অনর্গল বকে যেতে লাগলো কলকাতার নানা রকম খবরাখবর দিয়ে। গার্দির যখন প্রেমের খেলা চলছে মিডল ব্যাংকের এক ম্যানেজারের সঙ্গে, গার্দি এখন সিনেমায় যায় 3.5 টাকার টিকিটে। বিয়ের পর নারিনকে দেখতে কুৎসিত হয়ে গেছে। আমার শোবার ঘরে এখন একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবার বসেছে, আর হারও নিজে যুবকই আছে। বিকেলের দিকে স্কুলের মেয়েদের ধরে নিজের ঘরে নিয়ে আসে আর আসন্ন প্রসবা স্ত্রীর সামনেই নোংরামো করে। স্ত্রীর চিৎকার চেঁচামেচি সে কানেই তোলে না, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন এই ধরনের বাজে কথাবার্তায় মগ্ন ছিলাম তখন মিস্টার সেন ঘরে ঢুকলেন। তিনি পরম আন্তরিকতায় আমার হাত দুটো চেপে ধরলেন এবং আমার কপালে হাত বুলিয়ে দিলেন। আমি ওনাকে হারোয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। হারো যে ভাষায় মিস্টার সেনকে সম্ভাষণ করল তা খুব ভদ্র এবং মার্জিত ছিল না। বুঝতে পারছিলাম মিস্টার সেন হারোয়ের উপস্থিতিতে বিব্রত বোধ করছিলেন। মিস্টার সেন বললেন, অ্যালেন, তুমি অত্যন্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়েছ। চিন্তা করো না, ভালো হয়ে যাবে। অন্যান্য সব ব্যবস্থা আমি করে রেখেছি। পরের দিন অফিস ছুটির পর তিনি আবার আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে মিস্টার সেন বিদায় নিলেন। মিস্টার সেন বিদায় নেবার সঙ্গে সঙ্গে হারু আমাকে বলল, এই জাতীয় লোক সম্পর্কে খুব সাবধান থাকবি অ্যালেন। উনি তোর প্রতি এত সহানুভূতি দেখাতে শুরু করলেন কেন? তোর সঙ্গে ওনার মেয়ের বিয়ে দেবেন নাকি? লজ্জায় লাল হয়ে কপট রাগ দেখিয়ে আমি বললাম, উল্টোপাল্টা অযৌক্তিক কথা বলিস নে। অনেকদিন পর মৈত্রীর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল, কিন্তু এ অন্য এক মৈত্রী। মিসেস সেনের মুখের সঙ্গে যেন এ মুখের সাদৃশ্য অনেক বেশি। পানের রসে লাল টুকটুকে ঠোঁট, ঘাড়ের ওপর কালো চুলের খোঁপা, মুখে
মৃদু হাসিতে প্রসন্ন ব্যঙ্গ নিয়ে আরও সজীব। বেশ কিছুক্ষণ রূপের ধ্যান করলাম আমি। মৈত্রেয়ীকে অনেক দিন না দেখতে পাওয়ার বেদনা, শীঘ্রই আবার তাকে দেখতে পাওয়ার আনন্দ, আবার কথা বলবার সময় যে অস্বস্তি হবে, এইসব মিশ্র প্রতিক্রিয়া আমার মন ছুঁয়ে গেল। এই সময় হারুয়ের উপস্থিতি আমার শুধু বিরক্তিকর নয়, অসহ্য মনে হচ্ছিল। জানি না কি করে সেই আশ্চর্য অনুভূতির ব্যাখ্যা করব। মৈত্রেয়ীর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কিছুই ছিল না। আমি তাকে দেখেছিলাম খুবই সাধারণ একজন অহংকারী বাঙালি মেয়ে হিসেবে। সে ছিল এমন অদ্ভুত প্রকৃতির এক নারী যে একাধারে শ্বেতকায়দের ঘৃণা করত, আবার তাদের প্রতি আকৃষ্টও হতো। হারু আমাকে যা বলে গিয়েছিল সেসব শুনে আমার আনন্দ হবার মতো কিছুই ছিল না। সে চলে যাক, এটাই আমি চাইছিলাম। একদিনের পর পর অনেক কিছু ঘটে গেল। অনেক কিছুই জানলাম আর অনুভব করলাম। একটু সুস্থ হওয়া আমার শরীর আর মনে মৈত্রীর আবির্ভাব সেই মুহূর্তে আমার যেন কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। বুঝতে পারছিলাম তার বাস্তব উপস্থিতি নতুন কোনো সমস্যার সৃষ্টি করলেও করতে পারে। ভারতবর্ষে আসার পর আমি কখনো অসুস্থ হইনি, আর এত দীর্ঘকালীন অসুস্থতার স্মৃতিও আমার নেই। ইচ্ছে করত বিছানার চাদর থেকে নেমে জামা কাপড় পরে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ি। শহরের আলো আমার স্মৃতি আর বেদনায় নতুন করে জাগিয়ে তুলছিল। ইচ্ছে করত চায়না টাউনে গিয়ে চিয়াও খাই। চিয়াওয়ের পেঁয়াজ, নুডলস, ডিমের কুসুম, বাগদা চিংড়ির গন্ধ সব আমি অনুভব করতে পারছিলাম। ইচ্ছে করছিল ফেরার পথে ফিরপয়ে নেমে জাজ শুনতে শুনতে একটা ককটেল খাই। হাসপাতালের বিস্বাদ খাবার আমাকে পাগল করে দিচ্ছিল। ধূমপান করাও নিষেধ ছিল। পরদিন আমাকে দেখতে এলো আমার দুই বান্ধবী গার্টি এবং ক্লারা। ওরা আমার জন্য প্রচুর চকোলেট, সিগারেট আর ফল নিয়ে এসেছিল। আমি কেবল ওদের বলছিলাম এখান থেকে পালাতে চাই, স্বাধীনতা চাই। এমন সময় হারু এসে পড়ল। সে আমায় যেদিন ছুটি হবে সে রাত্রে পার্টি দেবার পরিকল্পনা শুরু করে দিল। শুধু পার্টি হবে না, সঙ্গে থাকবে লেক ভ্রমণ। অনুষ্ঠানে যাতে কোনো খুঁত না থাকে তার জন্যই গার্তি তখনই কাগজ পেন্সিল জোগাড় করে নিমন্ত্রিতদের তালিকা তৈরি করতে লেগে গেল। তালিকা থেকে 2 শিমশান বাদ যাবে এটাও ওরা ঠিক করে ফেলল, কারণ নরিনের বাগদান অনুষ্ঠানের সময় গার্তি দেখতে পেয়েছিল যে ঈশার ঘরের কোণে কোথায় লুকিয়ে লুকিয়ে হুইস্কি খায় আর জেরাল্ড সিগারেট চুরি করে। ক্যাথরিনকে অবশ্য নিমন্ত্রণ করতেই হবে, কারণ সে নাকি আমার অসুখের কথা শুনে দারুণ দুঃখ প্রকাশ করেছে আর মাঝে মাঝে আমার খবর নিয়েছে। হুবার ভাইয়া আর সুন্দরী এভির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে, এরকমই ঠিক করা হলো। বাদবাকি নিমন্ত্রিতদের ব্যাপারে সবাই একমত হলো। গার্তি বেশি কথা বলছিল এবং আমার হয়ে সব সিদ্ধান্ত নিচ্ছিল। তার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মন এখানে ছিল না। গার্তির মুখ থেকে আমার দৃষ্টি সরে গিয়ে প্রায়ই শূন্যে নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল। নার্স এসে খবর দিল যে মিসেস সেন আসছেন। আমি পড়লাম মহা ঝঞ্ঝাটে। তখন কোনো সম্মানীয় ভারতীয় অ্যাংলো ইন্ডিয়ান যুবক যুবতীদের সামনে দেখা করতে হতো, তখন একটা অস্বস্তি আমি অনুভব করতামই। গার্তি আর ক্লারা কৌতূহলী চোখ নিয়ে দরজার দিকে তাকালো। প্রথমে ঘরে প্রবেশ করলেন নরেন্দ্র সেনের সম্মুখে স্মিত হাসি নিয়ে। তারপরে এলো মৈত্রেয়ী। লঘু এবং ক্ষিপ্র ছিল তাহার পদক্ষেপ। আমার মনে হলো আমার হৃদস্পন্দন থেমে গেল। মনে পড়ল যে আজ আমি দাড়ি কামাইনি, যে নাইট গাউনটা পরে আছি তা আমার নয়, আর ওটা আমাকে একেবারেই মানাচ্ছে না। নিজেকে হাস্যকর একটা জীব মনে হচ্ছিল। মিস্টার সেনের সঙ্গে করমর্দন করলাম, একটু কষ্টের ভান করে যাতে নিজের অপ্রতিভতা একটু ঢাকতে পারি। তারপর আমি মৈত্রেয়ীকে নমস্কার জানাবার জন্য কপালে হাত ঠেকালাম। এই কপট গাম্ভীর্য আনতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছিল। কিন্তু কি ভালো লেগেছিল যখন মৈত্রেয়ীকে আমার বন্ধুদের সঙ্গে পরিচিত করিয়ে দেবার পর সে অত্যন্ত স্বাভাবিক সপ্রতিভতার সঙ্গে তাদের সাথে করমর্দন করল এবং জিজ্ঞাসা করল, হাউ ডু ইউ ডু? মিসেস সেন হাসতে হাসতে বললেন,
আমার মেয়ের দুটো পাশ্চাত্য রীতিতে ভব্যতা প্রকাশ করবার ধারটা ভালোই রপ্ত করেছে। তিনি সর্বক্ষণ গাড়িটিকে লক্ষ্য করেছিলেন এবং বিশেষ করে খেয়াল করছিলেন তার সূক্ষ্ম মতামতের একটা গাঢ়ের প্রতিক্রিয়া। আমি এক আগ্নেয়গিরির উপরে বসেছিলাম। একদিকে আমার দুই বান্ধবী আর হারও নিজেদের মধ্যে বকবক করে চলেছিল, অপরদিকে ঘরের উপস্থিতি মিসেস সেন তার দুই মেয়েকে বাংলায় কিছু বলছিলেন। মৈত্রী আগ্রহ ভরে চারিদিকে দেখছিল, কিন্তু তার দৃষ্টিতে ছিল তাচ্ছিল্য আর ব্যঙ্গ। যতবারই মৈত্রী কোনো আলোচনায় যোগ দিচ্ছিল ততবারই তার ঠোঁটে ছিল একটা মৃদু হাসি, যাতে ব্যঙ্গ আর বন্য পরিহাস মিশেছিল। আমি মৈত্রীর মতো কোনো সরল মেয়ের মুখে এ জিনিস আশা করিনি। অসুন্দর চেহারার জন্য নিজের ওপর আমার রাগ হচ্ছিল। একসঙ্গে গার্দি, ক্লারা, হারো এবং মিস্টার সেনদের উপস্থিতি আমায় যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মৈত্রীর মধ্যে মুগ্ধ হবার মতো কিছুই ছিল না। তাকে ভালোবাসতে পারা তো দূরে থাক, বড়জোর মাঝে মাঝে হয়তো দু একবার দেখা হতে পারে, তবু উদ্বেগটা আমার ছিল না। মৈত্রী বলল, মৌসি অ্যালিন, আমাদের বাড়ি কবে যাচ্ছেন? মৈত্রীর কণ্ঠস্বরে একটা অদ্ভুত সুর ছিল, যার ফলে আমার তিন বন্ধুই একসঙ্গে ঘুরে তার দিকে তাকালো। আমি বললাম, যেদিনই ভালো হব সেই দিনই যাব। কথা বলতে আমি ইতস্তত করলাম। বুঝতে পারছিলাম না কি বলে তাকে সম্বোধন করব। মেষ শব্দটা ঠিক মানায় না, আর তাকে দেবী বলে সম্বোধন করতেও আমার সাহস হচ্ছিল না। আমার এই হতবুদ্ধি ভাব লজ্জায় আমাকে লাল করে তুলছিল, তাই ক্ষমা চাইতে ব্যস্ত হয়ে পড়লাম। বললাম, কিছু মনে করবেন না, ঘরটা গুছোনো নেই, দাড়ি কামাতে পারিনি আজকে, সারাদিন খুব ক্লান্ত লাগছে। আমি তীব্র ক্লান্তির ভান করতে থাকলাম আর মনে মনে কামনা করতে লাগলাম সবাই যেন চলে যায়, কারণ একসঙ্গে সকলের উপস্থিতি আমার দারুণ অস্বস্তি হচ্ছিল। নরেন্দ্র সিং বললেন, অ্যালিন, তুমি কি জানো যে আমরা ঠিক করেছি এরপর থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে? এটা আমার স্ত্রীর প্রস্তাব আর আমরা সবাই এতে একমত হয়েছি। তুমি এখানকার রান্না খাবারে অভ্যস্ত নও এবং এরপর যদি আরও অসুস্থ হয়ে পড়ো তখন তার ফল মারাত্মক হতে পারে। এছাড়া আর একটা দিকও আছে, আমাদের ওখানে থাকলে তোমার টাকা পয়সার খরচও কম হবার সম্ভাবনা রয়েছে। ফলে সে জমানো টাকা নিয়ে তুমি বছরে একবার হলেও দেশে ফিরতে পারবে, নিজের লোকজন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারবে। আর আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই বুঝতে পারো তোমার আমার উপস্থিতি। নরেন্দ্র সেন তার বাক্য সম্পূর্ণ করলেন না, শুধু মৃদু হাসিতে তা শেষ করলেন। মৈত্রেয়ী সোজা আমার চোখের দিকে তাকিয়েছিল। সে আমায় কিছু বলল না, শুধু আমার উত্তরের অপেক্ষায় রইল। তারা চলে যাবার পরই কেন ডায়েরিতে লিখে রাখেনি ঠিক সেই মুহূর্তে মানসিক অবস্থা কীরকম ছিল সেই কথা ভেবে আজ আমার বড় অনুশোচনা হয়। একথা বলছি এ কারণে নয় যে ঘটনাগুলো বহু পুরনো। আসলে পরবর্তীকালেই যে মারাত্মক ভাবাবেগ এবং বিদ্রোহ মনোভাব আমার মধ্যে এসেছিল তা আমাকে সম্পূর্ণ উদাসীন করে দিয়েছিল, এবং ফলত সেই সময়কার আমার অনুভূতিগুলো নিষ্প্রভ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও আজও স্পষ্ট মনে পড়ে আমার মানসিকতা তখন দ্বিধা বিভক্ত। একদিকে এমন একটা জীবনযাপনের হাতছানি যা আগে কখনো কোনো শ্বেতাঙ্গের কপালে জোটেনি, এবং যে জীবন লুসিয়ার গবেষণায় বস্তু। আর মৈত্রীর প্রতি আকর্ষণ এবং পরবর্তীকালে মৈত্রীর তরফে এক রহস্যময় ঐতিহাসিক খামখেয়ালিপনা বলেও আখ্যা দেওয়া যেতে পারে। অন্যদিকে আমার স্বাধীনতা প্রিয় মন বিদ্রোহ ঘোষণা করল। মনে হচ্ছিল এই জীবনে আমার সমস্ত স্বাধীনতা খর্ব হবে। আমার ঊর্ধ্বতনের প্রচ্ছন্ন অদৃশ্য শাসনে আমার যৌবনের সমস্ত স্বাদ আহ্লাদ, এমনকি মদ্যপানও বোধহয় বন্ধ হয়ে যাবে। আর সিনেমা দেখার ব্যাপারেও বোধহয় তার সপ্তাহে একটাতে নেমে আসবে। এই দুটো বোধই আমাকে এত তীব্রভাবে আক্রমণ করেছিল যে কোনটাকে প্রাধান্য দেব বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু উত্তর তো একটা সময় দিতেই হবে, তাই আমি বলে ফেললাম, মিস্টার সেন, আপনার কাছে আমার ঋণের শেষ নেই। আমার ভয় হচ্ছে আমি না আপনাকে অসুবিধায় ফেলি। বলতে গিয়ে কথাগুলো আমার মুখে একটু জড়িয়ে যাচ্ছিল,
দেখছিলাম সেই দুই মেয়ের মুখের দিকে। বুঝতে পারছিলাম যে তারা আমাকে তাদের খাঁচায় পোড়ার প্রস্তাবটাই প্রায় আরাম করে উপভোগ করছিল। মিস্টার সেন আর মৈত্রী আমার বিছানার কাছে দাঁড়িয়েছিলেন, অন্যান্যরা ছিল জানালার কাছে। নরেন্দ্র সেন হেসে বললেন, বোকার মতো কথা বলো না, আমার বাড়ির একতলা লাইব্রেরির পাশেই একটা ঘর খালি পড়ে আছে, অসুবিধে আবার কি হবে? তুমি থাকলে আমার পরিবারের মধ্যে কিছুটা ইউরোপিয়ান সভ্যতাও তো ঢুকবে। আমি মনে মনে ভাবছিলাম, শেষ কথাগুলো কি মিস্টার সেন ঠাট্টা করে বললেন? কিন্তু গার্ডটি আমার চিন্তার সূত্র ছিন্ন করে দিল। আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে মিস্টার সেন বা তার সুন্দরী মেয়েরা যদি কোনো বিপদে ফেলেন, তখন গার্ডটি আমায় জিজ্ঞাসা করবে, অ্যালেন, তোমার প্রেমিকার খবর কি? নরিন, ইসাবেল বা লিলিয়ান, যারই নাম প্রথমে মাথায় আসবে তারই নাম জিজ্ঞাসা করলেই হবে। মিস্টার সেনের সঙ্গে কথা বলতে বলতে গার্ডটির সঙ্গে আমার চুক্তির কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু গার্ডদের মনে পড়ল এবং ঠিক সেই সময়েই সে প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল। মিস্টার সেন প্রশ্নটা শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। মৈত্রীর প্রশ্নকর্ত্রীকে দেখার জন্য মাথা ঘোরালো। উত্তরের অপেক্ষা না করেই গার্ডটি বলেই চলল, যাও যাও, অত সাধু সাজার কি আছে? বাড়ি ছাড়ার আগে তোমাকে ওর মতামত তো নিতে হবে। কি মিস্টার সেন, ঠিক বলিনি? মিস্টার সেন গভীর মুখে বললেন, হ্যাঁ তা তো বটেই। মৈত্রী দারুণ অবাক হয়ে গার্ডটির দিকে দেখছিল। তারপর সে সোজা তার বাবার চোখে চোখ রাখল। ব্যাপারটা চাপা দেবার জন্য মিস্টার সেন তাড়াতাড়ি বলে উঠলেন, অ্যালিন, তোমার পড়ার জন্য বই এনেছি। আমার মেয়ে পছন্দ করেছে আউট অফ দ্য ইস্ট। বইটা ওর খুব ইচ্ছে ছিল তোমাকে পড়ে শোনানোর, কিন্তু আজ তো অনেক দেরি হয়ে গেল। মৈত্রী বলল, বাবা, আমি তো ভালো ইংরেজি পড়তে পারি না। এদিকে গার্ডটি তার প্রথম প্রচেষ্টা বিফলে দেখেছে, তাই বলে উঠল, কিন্তু অ্যালেন, তোমার প্রেমিকার ব্যাপারে কিছু বললে না তো? তাকে থামাবার জন্য আমি চিৎকার করে বললাম, আমার কোনো প্রেমিকা নেই। শুনে গার্ডটি নিচু গলায় মিস্টার সেনের কানে কানে বলল, ও মিথ্যে কথা বলছে, আসলে ও একটা পাক্কা লম্পট। সে একটা চমকপ্রদ দৃশ্যের সৃষ্টি হলো বটে। হতবম্ব লজ্জিত মিস্টার সেন মৈত্রীর দিকে তাকালেন। হারুয়ের হাবভাব দেখে মনে হলো তারা ভাবছে তারা জিতে গেছে। জানলার পাশ দিয়ে সে তাই আমায় বিজয় সংকেত করছিল। এরকম একটা পরিস্থিতিতে আমার অবস্থাটা সহজে অনুমেয়। আর আমি তখন মনে মনে প্রার্থনা করছিলাম যেন একটা অলৌকিক কিছু ঘটুক, যাতে সব কিছু মিটমাট হয়ে যাক। নিজেকে আড়াল করার জন্য যন্ত্রণার ভান করে দুহাত দিয়ে কপাল ঘষতে লাগলাম। মিস্টার সেন বললেন, আমরা চলি। অ্যালিন, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। মিস্টার সেন আমায় করমর্দন করলেন। আমিও চললাম বলে হারও মিস্টার সেন এবং তার কন্যার কাছ থেকে বিদায় নিল, কোনো সৌজন্য প্রকাশ না করি। হারো এবং মিস্টার সেনরা বেরিয়ে যাওয়া মাত্রই গার্ডটি আর ক্লারা হাসিতে ফেটে পড়ল। গার্ডটি বলল, অ্যালেন, দেখলে কেমন হারিয়ে দিলাম? ক্লারা মন্তব্য করল, ও কিন্তু দেখতে খারাপ নয়, শুধু নিগ্রোদের মতো। এই যা, ওর মাথার চুলে ওগুলো কি পড়েছে অ্যালেন? পুনরায় আমার পুরনো মানসিকতা চাড়া দিয়ে উঠল। বিশ্বাস না থাকলেও মন্তব্যগুলো আনন্দ সহকারেই শুনতে লাগলাম। এমনকি মিস্টার সেনদের বিরুদ্ধে মন্তব্যে আমিও যোগ দিলাম। গার্ডটি পুরনো কথায় ফিরে এলো, বলল, নাও, তালিকাটা শেষবারের মতো দেখে নেওয়া যাক। আমার মনে হয় হুবার ভাইদের নিমন্ত্রণ করলে ভালোই হয়। বড় ভাই ডেভিডের গাড়িটা তাহলে পাওয়া যেতে পারে। আর অ্যালেন, আমার উপস্থিতি বুদ্ধির একটু প্রশংসা করো। কীরকম বাঁচিয়ে দিলাম তোমাকে, বলো। তখন রোজ সকালে আমার ঘুম ভাঙত এক একটা নতুন অনুভূতি নিয়ে। শোবার খাটটা ছিল দরজার পাশে। শুয়ে শুয়ে দেখতাম আমার অনুজ্জ্বল ঘরটাকে। একদিকে উঁচুতে গ্রিল দেওয়া একটা জানালা, সবুজ রঙের দেওয়াল, কাজের টেবিলের পাশে দুটো টুল আর বিরাট একটা আরাম কেদারা। বইয়ের তাকে ডান দিকের দেওয়ালে ঝুলছে কয়েকটা ছবি। প্রত্যেক দিনই জীবনশক্তি ফিরে পেতে আমার বেশ কয়েক মিনিট টাইম লেগে যেত। খোলা জানালা দিয়ে দালানের দিক থেকে যে শব্দটা আসতো, সেগুলোর উৎস আর আমি কোথায় আছি এটা বুঝতে বুঝতেই বেশ কিছুটা সময় কেটে যেত। খাটের ওপর বসে থাকতো রক্ত ফোলা তুলতুলে কিছু মশা। সেগুলোকে সরিয়ে লোহার রড দিয়ে বন্ধ করা দরজা খুলে বেরিয়ে মুখ ধুতে যেতাম উঠোনের মাছ দিয়ে একটা টিনের চালের ঘরে। সেই ঘরের মধ্যে ছিল একটা সিমেন্টের চৌবাচ্চা, যার মধ্যে বিকেলের বাড়ির চাকরেরা
ডজন ডজন বালতি জল ঢেলে তুলে রাখত। ঘড়ায় জল ভরে আমি গায়ে ঢেলে স্নান করতাম। তখন ছিল শীতকাল, বাইরে উঠোনটা ছিল টালি পাতা আর ভীষণ ঠান্ডা। শীতে আমার পা থেকে মাথা অবধি কাঁপত। বাড়ির অন্য লোকেরা স্নানের সময় এক বালতি করে গরম জল সঙ্গে আনত। তারা যখন শুনত যে আমি ওই ঠান্ডা জলেই রোজ স্নান করি, তখন তারা এত বিস্মিত হতো যে বলার কথা নয়। কয়েকদিন ধরে সারা বাড়িতে আমার স্নান নিয়েই আলোচনা চলত। মনে মনে আশা ছিল মৈত্রী নিশ্চয়ই একদিন আমার স্নানের প্রশংসা করবে। রোজ সকালে আমি তাকে দেখতাম, একটা অত্যন্ত সাধারণ শাড়ি পরে খালি পায়ে এদিক ওদিক যাচ্ছে। একদিন সে আমায় বলল, আপনাদের দেশে নিশ্চয়ই দারুণ ঠান্ডা, এই জন্যই আপনারা এত ফর্সা। ওই ফর্সা শব্দটা যে উচ্চারণ করেছিল চায়ের টেবিলের ওপর রাখা আমার নগ্ন বাহুর দিকে তাকিয়ে। আর ওই ঈর্ষা আমাকে অবাক করেছিল। তাদের বাড়িতে আসার পর বলতে গেলে তার সঙ্গে সেই প্রথম কথাবার্তা, কিন্তু আমাদের সে কথাবার্তা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ মিস্টার সেন আমার সঙ্গে তখন কথা বলতে আরম্ভ করলেন। অন্য লোকের অসাক্ষাতে মৈত্রীর সঙ্গে আমার কথাবার্তা খুব কমই হতো। তাকে দেখতে পেতাম বারান্দা পার হয়ে যেতে, শুনতে পেতাম তার গান। জানতাম দিনের অধিকাংশ সময়টা সে কাটায় হয় শোভার ঘরে আর নয়তো টেরাসে। ক্রমশ কৌতূহলী হয়ে উঠেছিলাম এই নারীর প্রতি, যে একই সঙ্গে এত কাছের এবং এত দূরের। মনে হতো সর্বদাই সে যেন আমাকে নজরে রেখেছে, সন্দেহক্রমে নয়, পাছে আমার কোনো অসুবিধে হয় এই ভেবে। একা একা থাকার ফলে কি জানি এ বাড়ির অনেক ব্যাপারই অদ্ভুত আর অবদ্ধ দেখত, আর বুঝতে না পারার ফলেই হাস্যকর মনে হতো। প্রায়ই খালি গায়ে একটি চাকর আমার কাছে আসতো। সে সঙ্গে করে নিয়ে আসতো ফল, দুধ, নারকেলের শ্বাস এবং ঘরে তৈরি মিষ্টি। লক্ষ্য করতাম দরজার কাছে হাঁটু গেড়ে বসে সে তীব্র কৌতূহল নিয়ে আমার ব্যবহারের জিনিসগুলো দেখত এবং অনর্গল আমায় প্রশ্ন করে চলত। আমার বিছানাটা পছন্দসই কিনা, মশারি ঠিক মতো লাগানো হয় কিনা, আমার ক্ষীর খেতে ভালো লাগে কিনা, আমার কতজন ভাই বোন আছে, ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গে আমি কয়েকটা কথা হিন্দিতে চালাতে পারতাম, আর আমি জানতাম আমার প্রতিটি উত্তরই দোতলার মিসেস সেন এবং অন্যান্য মহিলারা খুঁটিয়ে খুঁটিয়ে জানার জন্য অপেক্ষা করছেন। মৈত্রী কি আমার একটু বেশি মাত্রায় অহংকারী মনে হতো। খাবার টেবিলে খাওয়ার সময় তার মুখে একটা তাচ্ছিল্যের হাসি লেগেই থাকত। টেবিল থেকে সর্বদাই সে সবার আগে উঠে পড়ত এবং পাশের ঘরে যেত পান খেতে। সেখান থেকে তার বাংলা ভাষার কথাবার্তা এবং গলা ফাটিয়ে হাসির শব্দ ভেসে আসত। অন্য লোকের উপস্থিতিতে কখনোই সে আমার সঙ্গে কথা বলতো না, আর আমরা যখন দুজনে আলাদা থাকতাম তখন তাকে কিছু বলতে আমি সাহস পেতাম না। এরকম অদ্ভুত আচার ব্যবহারের রীতিনীতি ভঙ্গ করার সাহস আমার ছিল না, কেননা মনে হতো একজন ভারতীয়র পক্ষে এইটা নিশ্চয়ই ভদ্রতা এবং সদাচারের লক্ষণ। তার চেয়ে এগুলো লক্ষ্য না করে নিজের ঘরে ফিরে যাওয়াই আমার শ্রেয় মনে হতো। কখনো কখনো পাইপ খেতে খেতে তার কথা আমি চিন্তা করতাম, ভাবতাম আমার সম্পর্কে মৈত্রীর কী ধারণা, কি ভাবে ও আমার সম্পর্কে। ওর পরিবর্তনশীল মুখ দেখে কিছুই বোঝার উপায় ছিল না। একদিন ওকে এত সুন্দরী লাগতো যে দেখে দেখে আশা মিটত না। কি যে নির্বোধ ছিল, না প্রকৃতই সরল ছিল, নাকি আদিম যুগের ভারতীয় মেয়েদের সম্বন্ধে আমি যেরকম ভাবতাম সেই তাদেরই মতো। কতগুলো বাজে ভাবনা মাথায় ঘুরঘুর করছে ভেবে পাইপের ছাই ঝাড়ার মতো কতগুলো মাথা ঝেড়ে ফেলার মতো করতাম এবং পুনরায় বইয়ের পাতাতে ডুবে যাওয়ার চেষ্টা করতাম। মিস্টার সেন লাইব্রেরিটি ছিল একতলা দুটো ঘর জুড়ে, তাই নিত্য নতুন পড়ার বইয়ের অভাব আমার ছিল না। একদিন আলিপুরে আসার মাত্র কয়েক সপ্তাহ পরে বারান্দার নিচে মৈত্রীর সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়ে গেল। যন্ত্রচালিতের মতো আমি হাত কপালে তুলে আমার টুপি খুলে তাকে নমস্কার করলাম। ওকে কোনোভাবে অসম্মান না করে ফেলি এই ভয়ে আমি অত্যন্ত হাস্যকরভাবে কাজটা করেছিলাম। মৈত্রী জিজ্ঞাসা করল, কে আপনাকে আমাদের নমস্কার করবার নিয়ম শিখিয়েছে? সেদিন তার মুখে ছিল এক আশ্চর্য বন্ধুত্বপূর্ণ মৃদু হাসি।
আমি উত্তর দিলাম, আপনি? মোটর গাড়িতে আমাদের মুখোমুখি হয়ে যাওয়ার ঘটনাটা আমার মনে পড়ল। সেই সময় তার মুখে যে অস্বস্তি এবং অস্থিরতা দেখেছিলাম, সহসা তা যেন মৈত্রীর মুখে ফুটে উঠল। সে আর কথা না বাড়িয়ে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অত্যন্ত লজ্জিত হয়ে আমি আমার ঘরে ফিরে এলাম। ভেবেছিলাম ঘটনাটা মিস্টার সেনকে জানাবো, কিন্তু কি ভেবে যেন আর জানানো হয়ে ওঠেনি। এই ঘটনার কয়েকদিন পর একদিন অফিস থেকে ফিরে অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় লম্বা হয়ে পড়েছিলাম। এমন সময় মৈত্রী এসে দরজায় টোকা দিল। দরজার গায়ে ঠেস দিয়ে সে ভয়ে ভয়ে বলল, আমার বাবা কখন ফিরবেন আপনি জানেন? আমার দরজায় মৈত্রীকে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আজ স্বীকার করছি, সেই মুহূর্তে তার সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত ছিল তা সেদিন ঠিক বুঝতে পারিনি। তাকে ঘরের ভেতর আসতে বলা বা বসতে বলার সাহস আমার হলো না। তার কথার উত্তর দিতে গিয়ে এত অসংলগ্ন কথা বলেছিলাম যা আজ মনে পড়লে হাসি পায়। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, আমার মাই আমাকে জিজ্ঞেস করতে পাঠালেন, আপনি সারাদিন পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা একা একাই ঘরে কাটান, আমাদের বাড়িতে আনন্দ করবার মতো কিছু নেই। সন্ধ্যার পরও যদি আপনি এইরকমভাবে কাটান তাহলে আপনি তো আবার অসুখে পড়বেন। এছাড়া আমি আর কি করতে পারি? আপনি যদি চান তাহলে আমার সঙ্গে গল্প করতে পারেন, অথবা বাইরে কোথাও একটু বেরিয়ে আসতে পারি আমরা। দরজার কাছে এগিয়ে গিয়ে আমি বললাম, আমার তো কোনো চেনা লোক এখানে নেই, তাছাড়া এমন কোনো বন্ধুও নেই যার বাড়িতে গিয়ে আমি গল্প করতে পারি। ও মৃদু হেসে উত্তর দিল, সেই ওয়েলেসলি স্ট্রিটে বুঝি এরকম ছিল না? তারপর হঠাৎ কি মনে করে বারান্দার দিকে চলে গেল, বলে গেল, দেখে আসি চিঠিপত্র কিছু এসেছে কিনা। দরজায় ঠেস দিয়ে আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে গুনগুন করে একটা গানের সুর ভাজছিল। সুরটা শ্রুতিমধুর ছিল না। এ ধরনের সুর তার দোতলা শোবার ঘর থেকে প্রায়ই আমার কানে ভেসে আসত। তার শোবার ঘরের একটা জানলা ছিল রাস্তার দিকে, আর দরজাটা ছিল বাড়ির ভেতরের দিকের বারান্দায়। সে বারান্দায় উঠে গিয়েছিল একটা লাল ফুলের লতানি গাছ। প্রায়ই তাকে গান গাইতে অথবা ছোট বোনের সঙ্গে তর্কাতর্কি করতে শোনা যেত। মাঝে মাঝে তাকে হঠাৎই খুব কাছের মানুষ বলে মনে হতো। যখন সে বারান্দা থেকে ঝুঁকে নিচের কারো ডাকের জবাবে মাথা নিচু করে ছোট্ট একটা চিৎকার করে বলতো, যাচ্ছি। মৈত্রী কিছু চিঠিপত্র হাতে নিয়ে ফিরে এলো। আমার দরজার সামনে দাঁড়িয়ে শাড়ির কোণে চাবি বাঁধার চেষ্টা করছিল। সে খুব অহংকারের সুরে বলল, চিঠির বাক্সের চাবি আমিই রাখি। তারপর চিঠির ওপরের খামগুলো দেখতে দেখতে একটু দুঃখের সঙ্গে বলল, কিন্তু আমাকে কেউ চিঠি লেখে না। আপনাকে কি চিঠি লিখবে? কেন? যে কেউ লিখতে পারে। তার কথা বুঝতে না পেরে তার দিকে আমি তাকিয়ে রইলাম। সেও এক মুহূর্ত চোখ বন্ধ করে স্থির হয়ে কি যেন ভাবতে লাগলো। মনে হচ্ছে আমি ব্যাকরণে ভুল করলাম। না, আপনি তো কোনো ভুল করেননি। তাহলে আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে রইলেন কেন? না না, সেজন্য নয়, আমি বুঝতে পারছিলাম না অচেনা কোনো লোক আপনাকে চিঠি লিখবে কেন। সত্যি অসম্ভব না? বাবাও একই কথা বলে। বাবা শুধু আপনাকে খুব বুদ্ধিমান ভাবেন। সত্যি নাকি? আমি ঠাট্টা করে উত্তর দিতে গিয়েও থেমে গেলাম। প্রত্যুত্তরে বোকার মতো হাসলাম। কিন্তু সে বলতে লাগলো, আপনি আমাদের বারান্দাটা দেখবেন? আমি সানন্দে রাজি হয়ে গেলাম। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল ছাদের ওপর লম্বা হয়ে শুয়ে আকাশ দেখতে, সূর্যের আলো গায়ে মাখতে, পার্ক এবং বাংলোওয়ালা বাড়িটাকে ভালো করে ওপর থেকে দেখতে। প্রথম প্রথম সে পাড়ায় এসে আমি প্রায়ই পথ হারাতাম। আমি কি এই পোশাকেই যেতে পারি? আমার প্রশ্নে মৈত্রী অবাক হয়ে তাকিয়ে রইল দেখে বললাম, দেখুন, আমার গায়ে কোট নেই, টাই নেই, পায়ে টেনিস খেলার জুতো, তাও আবার মোজাহীন। সে আমাকে লক্ষ্য করতে থাকলো এবং হঠাৎই প্রশ্ন করল, আপনাদের বাড়িতে লোকে বারান্দায় যেতে গেলে কি করে? আমাদের বাড়িতে বারান্দা নেই। সত্যি? একদম নেই? না, একটাও নেই। খুবই দুঃখের কথা। তাহলে আপনাদের বাড়ির লোকেরা আকাশ সূর্য কিভাবে দেখেন? কেন? যেখানে খুশি, রাস্তায়, মাঠে, ঘাটে, যেখানে ইচ্ছে করে গিয়ে। সে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, এই জন্য আপনারা এত ফর্সা সুন্দর। জানেন, আমারও ভীষণ ফর্সা হতে ইচ্ছে করে, তা সম্ভব নয় না।
আমি জানি না, পাউডার মাখলে হয়। মৈত্রী রেগে গেল, বলল, পাউডার ধুয়ে যায়। আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনাকে পাউডার মাখিয়ে ফর্সা করা হয়েছিল? না, তা ঠিক নয়। আপনাকে পাউডার মাখালে আপনি আর সুস্থ থাকতেন না, তলস্তয় বলেছেন। আমি অবাক অবাক হলাম। তার মুখটা এখন পাল্টে গেছে। খুব গাম্ভীর্যের সঙ্গে সে বলল, আপনি তলস্তয়কে চেনেন না? বিখ্যাত রুশ লেখক। জানেন, প্রথম জীবনে তিনি খুব ঐশ্বর্যের মধ্যে জীবন কাটিয়েও শেষ বয়সে সব ছেড়ে বানপ্রস্থ নিয়েছিলেন, ঠিক ভারতীয়দের মতো। চলুন, বারান্দায় যাবেন তো? আমরা দুজনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আমার একটু ভয় ভয় করছিল। যখন দোতলায় মেয়েদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, সে ইচ্ছে করেই জোরে জোরে কথা বলছিল, যাতে আমার উপস্থিতি সবাই টের পায়। বিশেষ করে বোধ হয় তার মাকে জানানোর জন্যই। বারান্দায় এসে আমার মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। বাড়ির ওপর থেকে পাড়াটাকে একেবারে অন্যরকম মনে হচ্ছিল, অনেক শান্ত আর সবুজ। রাস্তার ধারে গাছপালাগুলো আমি লক্ষ্য করেছি, কিন্তু তারা যে সংখ্যায় এত ভাবতে পারিনি। রেলিংয়ে হেলান দিয়ে নিচের উঠোনটা দেখলাম। মনে পড়ে গেল এই সিঁড়ির ধাপে মৈত্রীর হাসিতে ফেটে পড়া চেহারাটা। মনে পড়ছিল সেই দিনটা কত তাড়াতাড়ি পুরনো হয়ে গেছে। মনে হচ্ছে যেন ইতিমধ্যে কত দিন পার হয়ে গেছে। মৈত্রী এসে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে তার বাবা কখন ফিরবে। আমি ওকে ঠিক বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল তার মধ্যে রয়েছে এক আদিম শিশু। তার কথাবার্তা আমায় আকর্ষণ করত। তার অসংলগ্ন চিন্তাধারা, সরলতা আমায় মুগ্ধ করত। নিজেকে এত সভ্য স্বাভাবিক মানুষ মনে হতো, যে কিনা একজন প্রায় অসভ্য মানবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আমার বোন ভালো ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু জানেন, ও সব বুঝতে পারে। মৈত্রী নিজের বোনকে বারান্দায় এনে বলল, ও আপনাকে একটা গল্প বলতে বলছে। আমিও গল্প শুনতে খুব ভালোবাসি। তখন সন্ধ্যা আসন্ন। অনেকদিন বাদে সুন্দর আকাশের নিচে আমি। প্রকৃতির পট পরিবর্তন হচ্ছে। সামনে দুটি মেয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে। পুরো ব্যাপারটা স্বপ্ন বলে মনে হচ্ছিল। যেন হঠাৎই পর্দা সরিয়ে গিয়ে নতুন ভালো লাগা একটা দৃশ্য উন্মোচিত হয়েছে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর আমি বললাম, অনেককাল গল্প পড়িনি। তাছাড়া আর একটা অসুবিধেও আছে, তা হলো আমি ভালো গল্প বলতে পারি না। ভালো করে গল্প বলতে পারার জন্য প্রতিভা থাকা দরকার, সকলের তা থাকে না। ওরা খুব দুঃখিত হলো। ওদের দুঃখ এত সরল এবং স্বতঃস্ফূর্ত ছিল যা আমার ভীষণ খারাপ লাগলো। ভালো হোক খারাপ হোক, ছোটবেলায় পড়া যা কিছু একটা আমার মনে করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই মনে আসছিল না। নিজেকে এত বোকা আর অসহায় লাগছিল। পেরো, গ্রিম, অ্যান্ডারসন, হার্ন, এদের লাল টুপি পরা ছেলে, ঘুমন্ত অরণ্যের সুন্দরী, ম্যাজিক ঐশ্বর্য, এইসব গল্পগুলোর কথা মনে পড়ল। কিন্তু ওই গল্পগুলো এত খেলো মনে হলো যে যদি শোনাতে গিয়ে হাস্যকর অবস্থার সৃষ্টি হয়, তাই বাদ দিলাম। ইচ্ছে করছিল ওদের এমন কিছু বলি যাতে দুঃসাহসিকতা, ঘটনার জটিলতা এসব আছে। মনে হচ্ছিল এক কথায় এমন কিছু বলি যা একজন বুদ্ধিমান, কালচার্ড, সপ্রতিভ যুবকের পক্ষে উপযুক্ত, আর যা ওদের মনে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ যা মৈত্রীকেও আনন্দ দিতে পারে, কৌতূহলী করতে পারে। দুঃখের বিষয়, এরকম কিছুই আমার মনে পড়ল না। আমাদের কাছের একটা গল্প বলুন, ছোট বোন ছবি বলল। আমার মনে হলো যা হোক কিছু একটা বানিয়ে বলি। ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে বলতে শুরু করলাম। অনেক অনেক দিন আগে এক দেশে একটা গাছ ছিল, যার শিকড়ের নিচে ছিল গুপ্তধন। একদিন এক নাইট। ছবি জিজ্ঞাসা করল, নাইট কি? মৈত্রী তাকে বাংলায় বোঝাতে লাগলো নাইট কাদের বলে। আর সেই সুযোগে আমি গল্পের বাকি অংশ ভাবতে শুরু করলাম। এক রাত্রে নাইট স্বপ্ন দেখল যে এক পরী ওকে ওই ধনরত্নের জায়গাটা দেখিয়ে দিচ্ছে। ওই রকম বোকা বোকা একটা গল্প বলতে গিয়ে এত লজ্জা হচ্ছিল যে আমার আর ওদের দিকে তাকাতে সাহস হচ্ছিল না। তাই অকারণে জুতোর ফিতে বাঁধতে শুরু করলাম। যাই হোক, একসময়
গল্প আবার শুরু করতে হলো। একটা ম্যাজিক আয়নার সাহায্যে নাইট সেই সব ধনরত্ন উদ্ধার করতে গেল। গল্পটার বাড়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল মৈত্রী সবই বুঝতে পারছে, কিন্তু চোখ তুলে দেখলাম সে গভীর মনোযোগের সঙ্গে আমার গল্প শুনছে। কিন্তু নাইট দারুণ বিস্ময়ে দেখল ধনরত্নের ওপর একটা জ্যান্ত ড্রাগন বসে পাহারা দিচ্ছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে আগুন। এই জায়গাটা বলতে গিয়ে লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেল। তখন হঠাৎ ছবি বাধা দিয়ে বলল, কিন্তু গাছটা কি বলল? গাছটা তো এমনি সাধারণ গাছ, জাদু গাছ নয়, তাই সে কথা বলতে পারে না। কিন্তু কথা বলার জন্য তাকে জাদু গাছই বা হতে হবে কেন? আমি মহা বেকায়দায় পড়লাম। মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলাম। যাই হোক, গল্পটা এরকমই। এই গাছটা কথা বলতে পারতো না, ওর প্রাণ ছিল না। ছবি মহা উত্তেজিত হয়ে দিদিকে কিছু বলতে শুরু করলো। এই প্রথম বাংলা না জানার জন্য আমার প্রচণ্ড দুঃখ হলো। সুরেলা মিষ্টি গলায় ছবি কিছু বলছিল। ও কি বলছে? ও জিজ্ঞাসা করছে যে ওর গাছের প্রাণ আছে কি না। আমি বললাম, সব গাছেরই প্রাণ আছে। ওর একটা গাছ আছে নাকি? বড় গাছ নয়, উঠোনের ধারে রয়েছে একটা চারা গাছ, যার ডালপালাগুলো দেখবেন রেলিং অবধি উঠে এসেছে। ছবি রোজ গাছকে খেতে দেয়, নিজে যা খায় সব। যাক, কথাবার্তা অন্যদিকে ঘুরে যেতে প্রাণে বাঁচলাম। ভালো ছবি, কিন্তু তোমার গাছ তো পিঠে খায় না। ছবি আমার মন্তব্য শুনে বলল, ও হ্যাঁ, ওটা আমিই খাই। পাইপ খাবার ভান করে নিজের ঘরের দিকে রওনা হলাম। কাঠের হুড়কো দিয়ে দরজা বন্ধ করে ডায়েরিতে পুরো ঘটনাটা টুকে রাখতে শুরু করলাম। আমার সঙ্গে মৈত্রীর কথাগুলো, তার চিন্তার রূপ, বারান্দায় আমার গল্প বলার কষ্টকর অভিজ্ঞতা, ছবির মানসিকতা। সে নিজের সঙ্গে জড় পদার্থের অনুভূতির পার্থক্য করে না। যেমন সে গাছকে পিঠে খেতে দেয়, কারণ সে নিজে পিঠে খায়, যদিও সে ভালোভাবে জানে গাছ পিঠে খায় না। ভারী মজা লাগছিল আমার। একদিন সন্ধ্যাবেলা অফিসের কাজ শেষ হয়েছে। মিস্টার সেন আমাকে ছেড়ে দেবার সময় কাঁধে হাত রেখে বললেন, অ্যালেন, আমার স্ত্রী তোমার প্রতি বাস্তবিকই সহানুভূতিশীলা। তুমি আমাদের বাড়িকে নিজের বাড়ি বলেই মনে করবে। তুমি যখন যে ঘরে যেতে চাইবে যেতে পারো। আমরা গোড়া নই, আর বাড়িতে পর্দা প্রথাও নেই। তোমার যখন যা দরকার আমার স্ত্রীকে বলবে অথবা মৈত্রীকে বলবে। আশা করি মৈত্রী তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছে। তার কথায় আমার অভিজ্ঞতা থেকে বললাম। মিস্টার সেন বললেন, কিছু মনে করো না, বিদেশি তুমি। ভারতীয় যুবতীরা এখনও সেকেলের রক্ষণশীলতা কাটিয়ে উঠতে পারেনি, তাই ওদের ব্যবহারে কিছু মনে করো না। এরপর তিনি মৈত্রীর ব্যবহারে দুটো সত্য ঘটনা শোনালেন। একদিন তাদের ইতালিয়ান কনসুলেটে চায়ের নিমন্ত্রণ ছিল। তখন বৃষ্টি পড়ছিল। কনসুলেট থেকে বেরিয়ে আসার সময় গাড়িতে ওঠার জন্য কনসাল তাদের জন্য সাহায্য করছিলেন। একটাই মাত্র ছাতা ছিল। মৈত্রী যাতে ভিজে না যায় তাই তাকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কনসাল ছাতার তলায় তার হাতটা ধরলেন। মৈত্রী এত ভয় পেয়ে গেল যে ছাতা থেকে দৌড়ে বেরিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে লাফিয়ে মোটরে উঠল। আর সেই যে কান্না শুরু হলো, আলিপুরের বাড়িতে মার কোলে আশ্রয় নেবার আগে তা থামল না। ঘটনাটা বছরখানেক আগেকার। তখন মৈত্রী প্রায় 15 বছরে। ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরেকটি ঘটনা হলো, একটি ইউরোপীয় পরিবার নিমন্ত্রণে তারা থিয়েটার দেখতে গিয়েছিল। অন্ধকারে বক্সে একটি ফুলবাবু তার হাত ধরার চেষ্টা করলে মৈত্রী তার কানের কাছে মুখ দিয়ে বেশ জোরেই বলেছিল, যাতে আশেপাশের সবাই শুনতে পায়, আপনার মুখে জুতোর বাড়ি মারব। সমস্ত বক্সের লোকেরা উঠে দাঁড়ালো। এক মহিলা মধ্যস্থতা করতে গিয়ে বলেছিলেন, মৈত্রী তাকে জিজ্ঞাসা করেছিল, আমার কি ইংরেজি ব্যাকরণে ভুল হয়েছে? কাহিনী দুটো শুনে আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু নিজের মনে একটা প্রশ্ন আমি এড়িয়ে যেতে পারিনি। প্রশ্ন হলো যে, মৈত্রী বাস্তবিকই কি অতই সরল, নাকি রসিকতা দিয়ে তার স্বভাব ঢাকতে চেষ্টা করছে আর আমাদের নিয়ে খেলা করছে? এই ধারণা আমাকে তাড়া করে ফিরত।
যখনই বাড়িতে আশেপাশের ঘর থেকে তার জোরে কথা বলার আওয়াজ বা উচ্চস্বরে হাসির শব্দ ভেসে আসত। মিস্টার সেন একদিন বলেছিলেন, জানো অ্যালেন, ও কবিতা লেখে। আমার কেমন সন্দেহ হচ্ছিল। এই ঘটনা জানার পর মৈত্রীর প্রতি আমার কিছুটা বিরাগ এলো। এদেশের সব মেয়েরাই কবিতা লেখে, সব প্রতিভাবান সন্তানেরা কবিতা চর্চা করেন, আর মিস্টার সেন তার মেয়েকে প্রতিভাময়ী বলে মনে করেন। এই চিন্তাগুলো আমার বিরক্তি উৎপাদন করত। যতবার তিনি আমাকে বলতেন ওর প্রতিভা আছে, সঙ্গে সঙ্গে মৈত্রীকে আমার সম্পূর্ণ নির্বোধ মনে হতো। মিস্টার সেন আমাকে তির্যক দৃষ্টিতে দেখে আরও বলতেন, হ্যাঁ, ও দার্শনিক কবিতা লেখে, ওর কবিতার প্রশংসা করছেন অনেকেই। আমি নিরাসক্তভাবে মন্তব্য করলাম, তাই নাকি? সিঁড়ি দিয়ে নিচে নেমে সন্ধ্যাবেলা মৈত্রীর সঙ্গে মুখোমুখি হতে গেলাম। ও লাইব্রেরি থেকে একটা বই হাতে নিয়ে বেরোচ্ছিল। ইচ্ছাকৃতভাবে পরিহাসের সুরে বললাম, জানতাম না আপনি কবি। সে লজ্জায় লাল হয়ে গেল এবং দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। যাই হোক, কবিতা লেখা কোনো দোষের জিনিস নয়, তবে দেখতে হবে সে কবিতা যেন সুন্দর হয়। আপনি কি করে জানলেন আমার কবিতা সুন্দর নয়? সৌন্দর্য সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, তবে কবিতায় দর্শন, জীবনকে জানার অভিজ্ঞতা আপনার যথেষ্ট আছে কি? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে ছিল এক অদ্ভুত আন্তরিকতা। লজ্জা জড়ানো এক আশ্চর্য ভঙ্গিতে সে তার হাত দুটো রেখেছিল তার বুকের ওপর। হাসছেন কেন? হঠাৎ সে থেমে গেল। কেন, হাসতে বারণ আছে? না, তা নয়, যার যা ভালো লাগবে সে তাই করবে, কিন্তু শুধু আপনার হাসির কারণটা যদি বলে দেন। বাবা আপনাকে খুব বুদ্ধিমান বলে মনে করেন। আমি অধৈর্য হবার ভঙ্গিতে বললাম, ভয় হয় ভুল করে আপনার রাগের কারণ না হই। এই কথার সঙ্গে সঙ্গেই মৈত্রীর মুখে এমন একটা ভাব ফুটে উঠল যা দেখে আমার আনন্দ হলো। আমি রাগ করলে আপনার ভয় হবার কারণ কি? কারণ আপনি আমাদের অতিথি, ভগবানই অতিথিকে পাঠিয়ে দেন। আর অতিথি যদি খারাপ লোক হয়, যেমনভাবে মানুষ একটা শিশুকে প্রশ্ন করে সেভাবেই তাকে প্রশ্ন করলাম, যদিও তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। ভগবান তাকে ডেকে নেন। কোন ভগবান? তার ভগবান। কেমন করে? প্রত্যেকটা লোকেরই আলাদা ভগবান আছে। শেষ কথাগুলোর ওপর আমি বেশ জোর দিয়েছিলাম। সে আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর চোখ বন্ধ করে কিছু ভাবল। সেই চোখ ছিল কোমল, স্নেহময়, নতুন অভিব্যক্তিপূর্ণ। আমার কি কিছু ভুল হলো? আমি কি করে জানব? আমি তো আপনাদের মতো দার্শনিক নই। দেখুন, আমি ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, কবিতা লিখতে। এই হলো দর্শন শাস্ত্র। আমি নিজের মনে ভাবলাম আর হাসলাম। আমি অনেক দিন বাঁচতে চাই। আমি রবি ঠাকুরের মতো বৃদ্ধ হতে চাই। যখন মানুষ বুড়ো হয় তখন সে বেশি ভালোবাসতে পারে আর কম দুঃখ পায়। এইভাবে কথা বলার জন্য লজ্জায় সে লাল হয়ে গেল, চলে যাবার জন্য উদ্যত হলো। কিন্তু কী ভেবে দাঁড়িয়ে পড়ল। সে বোধহয় বুঝতে পারছিল যে তার কথাগুলো আমি কিভাবে নেব এটা খুবই অনিশ্চিত। সে বিষয়ান্তরে গেল, বলল, মা খুব চিন্তা করছেন। তিনি একটা বই পড়েছেন যে ইউরোপের রোজ লোকে স্যুপ খায়। আমাদের বাড়িতে তো স্যুপ হয় না, সেজন্য আপনি রোগা হয়ে যাচ্ছেন। তাকে শান্ত করার জন্য বললাম, আমি স্যুপ ভালোবাসি না। শুনে মৈত্রীর চোখে আনন্দে চকচক করে উঠল। কিন্তু আপনারা এত ভাবছেন কেন? এমন কি গুরুত্বপূর্ণ ব্যাপার এটা? মা ভাবছেন, তাই। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মত পাল্টালো। তার এই আকস্মিক নীরবতা আমাকে খুব বেকায়দায় ফেলল। মনে হলো আমি কি তার মনে আঘাত দিয়ে ফেললাম? যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করবেন। আপনাদের সঙ্গে কী রকম ব্যবহার করতে হয় তা আমার এখনও ভালো করে রপ্ত হয়নি। সে এগিয়ে যাচ্ছিল, ঘুরে দাঁড়ালো। যেভাবে আমার দিকে তাকালো সে দৃষ্টির অর্থ আমি বোঝাতে পারবো না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কেন? আমার কাছে ক্ষমা চাইছেন? আমায় কষ্ট দিতে চান? আমি অত্যন্ত লজ্জিত হয়ে বললাম, না না, সেরকম কোনো ব্যাপার না। আমি ভাবছিলাম আপনি রেগে গেছেন, তাই। কি করে একজন পুরুষ মানুষ একটা মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে?
যখন সে ভুল করে, এটাই আমার অভ্যাস। একজন যুবতী মেয়ের কাছে, আপনি একটা শিশুর কাছেও। এটা ঠিক যে সব ইউরোপিয়ানরাই কি এরকম? আমি ইতস্তত করছিলাম। প্রকৃত সভ্য ইউরোপিয়ানরা। চোখ বন্ধ করে গভীরভাবে সে কিছু চিন্তা করল, তারপর শব্দ করে হেসে উঠল, আর আগেকার ভঙ্গিতেই 2 হাত বুকের কাছে চেপে ধরল। বোধহয় বিদেশিরা নিজের মধ্যেই ক্ষমা ভিক্ষা করে থাকেন, কিন্তু আমার কাছেও কেউ ক্ষমা চাইতে পারে? নিশ্চয়ই পারে। ছবির কাছে নিশ্চয়ই। ছবি তো আমার চাইতেও কালো। এটা সত্য কথা না? মৈত্রীর চোখ দুটো জ্বলে উঠল। না, সত্যি কথাই। আমি আর মা ছবি আর বাবার চাইতে ফর্সা। আপনি লক্ষ্য করেননি? তাই না হয় হলো, তাতে কি আসে যায়? কেন, দুটো একই মনে হয়? যেহেতু ছবি বেশি কালো, আপনি জানেন না। ছবির বিয়ে দিতে খুবই অসুবিধে হবে, অনেক টাকা লাগবে। এই কথাগুলো বলতে তার খুব কষ্ট হচ্ছিল। লজ্জায় সে লাল হয়ে গিয়েছিল। আমি নিজেও খুব বিচলিত বোধ করলাম। হিন্দু বিবাহ প্রথা সম্পর্কে প্রচুর তথ্য আমি লুসিয়ার কাছে পেয়েছিলাম। বুঝতে পেরেছিলাম একজন যুবতী মেয়ের পক্ষে ওই জাতীয় কেনাবেচার গল্প করতে অনেকখানি খারাপ লাগে। দুজনের পক্ষেই সৌভাগ্যবশত মিসেস সেনের সেই সময় তাকে ওপর থেকে ডাকলেন। মৈত্রী বইটা বগলে ধরে চেঁচিয়ে বলল, যাচ্ছি, বলে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে গেল। আমি আমার ঘরে ফিরে এলাম। আজকের অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে ভাবছিলাম। রাত্রির খাবার সময় এগিয়ে আসছিল। আমি হাত মুখ ধুয়ে নিলাম। বাঙালিদের রীতি অনুযায়ী রাতের খাবার হতো খুব দেরিতে, রাত 10টা থেকে 11টার মধ্যে। তারপরে আমরা শুতে যেতাম। ডায়েরিতে কিছু লেখার জন্য সেটা খুললাম। ফাউন্টেন পেনে শূন্যে ধরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর ডায়েরিটা বন্ধ করতে করতে মনে মনে বললাম, বোকামো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।